স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটি একটি কর্মসংস্থান পত্রিকা। এই কর্মসংস্থান পত্রিকায় আজকে আমরা রেলের এনটিপিসি পরীক্ষার প্র্যাকটিস সেটটা সম্পন্ন করব। এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রেল এক্সাম, রেলের এনটিপিসি, অর্থাৎ রেলের এনটিপিসি পরীক্ষা গত 5 জুন থেকে কিন্তু শুরু হয়েছে, চলবে 23শে জুন পর্যন্ত। 5 জুন থেকে 23শে জুন পর্যন্ত এই পরীক্ষা এখনও পর্যন্ত যাদের পরীক্ষা হয়নি তাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই তোমরা দেখতে থাকো আর এডুকেশন স্কুল। চলো সরাসরি আমরা রেল এনটিপিসি পরীক্ষার এই প্র্যাকটিস সেটটা কেমন হতে চলেছে। তবে প্রতিদিনের মতো আজকেও আমরা এই যে প্র্যাকটিস সেটটা শুরু করব, তবে তার আগে এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা একটু পড়ে নেব, কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিছু জানা বোঝার দরকার আছে। তাই এখানে এই কলমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা জুম করে বড় করে নিই এবং এখানে কি লেখা আছে সেটা আমরা দেখি। তো দেখো এখানে আমরা প্রথমেই দেখছি রেলের এনটিপিসি লেখা পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে 3,445টি শূন্যপদ। আর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট যোগ্যতার গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক টাইপিস্ট পদে 8,113টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। এই পদে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হবে 5 জুন থেকে 23শে জুন পর্যন্ত। দুই ক্ষেত্রেই প্রথমে পর্যায়ে কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে অঙ্ক থাকবে 30 নম্বর, আমরা একটু উপরের দিকে তুলে নিলাম। অঙ্কে থাকবে 30 নম্বর, দুয়ে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ে থাকবে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বর, অর্থাৎ অঙ্কে 30 আর রিজনিংয়ে 30, 60। আর এই যে জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে কিন্তু 40। তাহলে মোট 100টা প্রশ্ন হয়ে গেল। 100 নম্বর হলে 100টি প্রশ্ন 100 নম্বর। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। তোমরা বুঝতেই পারছো সময় থাকবে মোট 1.5 ঘন্টা। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। এখানে কিন্তু একটা কথা, তোমরা কোনো জেনে বুঝে কেউ ভুল করবে না, কারণ যে প্রশ্ন তোমরা পারবে না সে প্রশ্ন তোমরা ছেড়ে দেবে, কিন্তু ভুল প্রশ্ন উত্তর করবে না, কারণ 1 নম্বর 3টি প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর কাটা যায়। চাকরি পরীক্ষায় 0.5ও গুরুত্বপূর্ণ, 0.2ও গুরুত্বপূর্ণ। 0.2 এর হেরফেরের জন্য কিন্তু তোমরা অনেকেই চাকরি পাও না। তাই বারবার করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, কোনো ভুল প্রশ্ন উত্তর দিয়ে নাম্বার কাটা বৃথা এই চেষ্টা করবে না। প্রশ্ন হবে বাংলায়। এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 50টি প্রশ্ন তৈরি করছেন চাকরি পরীক্ষা বিশেষজ্ঞ দীপক চৌধুরী। তো চলো আমরা দেখি আজকের প্রশ্ন কী আছে। তো প্রথম প্রশ্ন আমরা দেখব, তার জন্য প্রশ্নটা একটু বাম দিকে সরিয়ে আনবো। তো আমরা একের দাগের প্রথম প্রশ্ন দেখব। এখানে দেখো পরিষ্কার লেখা আছে রেলের এনটিপিসি। এখানে আমরা একের দাগের প্রশ্ন দেখব। কনিষ্কের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কাঠমান্ডু, কলিঙ্গ, কাশ্মীর, মগধ। তো এখানে খুব সুন্দর একটা প্রশ্ন হয়েছে, কনিষ্কের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন গঠিত হয়েছিল। আগে আমাদের জানতে হবে 4টে বৌদ্ধ সম্মেলন ছিল। এই 4টি বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আগে আমাদের জানতে হবে। তারপরে এই কনিষ্কের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেটা আমরা তোমাদেরকে বলে দিতে পারবো। তো আমাদের 4টে বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আগে আমাদের জানা বোঝার দরকার আছে। তা চলুন আমরা একটা পিডিএফ দেখি, সেখানে 4টে বৌদ্ধ সম্মেলন আমাদের কীভাবে সাজানো আছে। এই 4টি বৌদ্ধ সম্মেলন ডিটেলসটা জানলে তুমি কিন্তু এই যে একের দাগের প্রশ্নে যে প্রশ্নটা পড়েছে তার অন্যরকম প্রশ্ন পড়তে পারে। তাই তুমি সেটাকে কীভাবে সমাধান করবে সেটার জন্য আমরা এই পিডিএফটা দেখব। চলো আমরা পিডিএফটা দেখে নিই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বৌদ্ধ সম্মেলন বা সঙ্গীতি। এখানে বৌদ্ধ সম্মেলন সমূহ প্রথমে দেখতে পাচ্ছ, প্রথম কলমে আছে বৌদ্ধ সম্মেলন সমূহ। তারপরে আছে দেখো বিষয়, তারপরে আছে তথ্য, তারপরে বিশেষ তথ্য। তো এর মধ্যে আমরা প্রথম যে সম্মেলন সেটা প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সালটা ছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। স্থান ছিল কোথায়? রাজগৃহে। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু রাজগৃহে। সভাপতি কে করেছিলেন? মহাকাশ্যপ। তো এর মহাকাশ্যপ সভাপতিত্ব করেছিলেন। যার আমলে হয়েছিল, অর্থাৎ সেই সময়ের রাজা কে ছিলেন? অজাতশত্রু। এখানে বলতে পারে সে কার রাজত্বকালে হয়েছিল, অথবা পৃষ্ঠপোষকতার কথাও বলতে পারে। তাহলে যার আমলে হয়েছিল সেটা হচ্ছে অজাতশত্রু। যদি পৃষ্ঠপোষকতা বলে তাও অজাতশত্রুটা দিতে হবে। এখন প্রথম বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আমরা জানলাম। এখানে বিশেষ তথ্য হিসেবে আছে বুদ্ধের বাণীগুলি বিনয় পিটক ও সূত্র পিটকে সংকলিত হয়। এবারে আমরা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে চলে যাব। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সালটা ছিল 383 খ্রিস্টপূর্বাব্দে। আর স্থান ছিল হচ্ছে বৈশালী। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু বৈশালীতে। সভাপতিত্ব করেন কে? এখানে সাবাকামি সভাপতি করেছিলেন। আর যার আমলে হয়েছিল, অর্থাৎ পৃষ্ঠপোষকতা বা যার রাজত্বকালে হয়েছিল সেটা হচ্ছে কালাশোক।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। কালাশকের সময় কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, আর সেটা ছিল বৈশালীতে। আমরা এবারে তৃতীয় বৌদ্ধ সম্মেলন দেখব। তৃতীয় বৌদ্ধ সম্মেলনে কী আছে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু সালটা ছিল 250 খ্রিস্টপূর্বাব্দে। আর স্থান ছিল কোথায়? স্থান ছিল পাটলিপুত্র। ভালো করে তোমরা বুঝবে, কারণ এর পরে প্রশ্ন আসলে তুমি কিন্তু সেটাও করতে পারবে। সভাপতি কে ছিলেন? এটা উপগুপ্ত। আর যার আমলে হয়েছিল, অর্থাৎ পৃষ্ঠপোষকতা বা যার রাজত্বকালে হয়েছিল সেটা হচ্ছে অশোক। অশোকের রাজত্বকালে কিন্তু এই তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তাহলে এখানে যদি তোমার চতুর্থ বৌদ্ধ সম্মেলন দিয়েছে, তো আমরা এবার চতুর্থ বৌদ্ধ সম্মেলনে যাব। দেখো চতুর্থ বৌদ্ধ সম্মেলন, এবার চতুর্থ বৌদ্ধ সম্মেলন হিসেবে সাল ছিল 72 খ্রিস্টাব্দে। আগে কিন্তু ছিল খ্রিস্টপূর্বাব্দে, আর এবার কিন্তু 72 খ্রিস্টাব্দে। তাহলে 72 খ্রিস্টাব্দ আসছে কোথার থেকে? তোমরা অবশ্যই জানো, ইতিহাস সম্পর্কে তোমরা জানো। তাহলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন আসছে 72 খ্রিস্টাব্দে। আর এখানে স্থান হচ্ছে কাশ্মীর, মতান্তরের জলন্ধার, অর্থাৎ কাশ্মীরে কিন্তু এটা চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। আর সভাপতি কে ছিলেন? সভাপতি করেছিলেন বসু মিত্র। আর যার আমলে হয়েছিল সে হচ্ছে কনিষ্ক। দেখো কনিষ্কর আমলে কিন্তু এই চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তোমার প্রশ্নে কিন্তু বলেছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, তাহলে তুমি পাচ্ছ কি? চতুর্থ বৌদ্ধ সম্মেলনের স্থান হচ্ছে কাশ্মীর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি বলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল, তাহলে তোমাকে বলতে হবে কনিষ্ক। কনিষ্ক রাজত্বকালের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। যদি সভাপতি কে করেছিল? বসুমিত্র। আবার ঠিক তৃতীয় বৌদ্ধ সম্মেলনে যদি বলে সভাপতি কে করেছিল? উপগুপ্ত। আর কার আমলে হয়েছিল? অশোকের আমলে। সম্মেলন 250 খ্রিস্টাব্দে হয়েছিল, খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আর এটা চতুর্থ বৌদ্ধ সম্মেলন হচ্ছে 72 খ্রিস্টাব্দে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কিন্তু 4টি বৌদ্ধ সম্মেলন সম্পর্কে তোমাদের কিন্তু একদম ডিটেলস তথ্য জানিয়ে দিলাম। তোমরা যদি পিডিএফটা চাও তাহলে অবশ্যই ফোন করতে পারো 85 309 82 506 এই নাম্বারে। তো চলো আমরা মূল প্রশ্নে চলে যাই। তো দেখো মূল প্রশ্নে আমরা চলে এলাম। এখানে আছে, এখানে যেটা আছে কনিষ্কের শাসনকাল কোথায় কনিষ্কের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন গঠিত হয়েছে, অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে কাশ্মীর। বৌদ্ধ সম্মেলন কনিষ্কের শাসনকালে কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল, আর সেটা হয়েছিল কোথায়? কাশ্মীরে। তোমাদেরকে কিন্তু ডিটেলসে বলে দিলাম। 2 নম্বর প্রশ্ন আমরা দেখব। 2 নম্বর প্রশ্ন আছে স্থানীয় ঝড় নর্থ ওয়েস্টার বা নর্থ ওয়েস্টার কোথায় দেখা যায়? নর্থ ওয়েস্টার বা নর্থ ওয়েস্টার কোথায় দেখা যায়? রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম। তো এখানে দেখো আমরা এই যে স্থানীয় ঝড় সম্পর্কে কিছু দেখব। তো আমরা একটা পিডিএফ দেখব যাতে স্থানীয় ঝড় আছে। চলো স্থানীয় ঝড় সম্বন্ধে একটা পিডিএফটা দেখে নিতে হবে। স্থানীয় বায়ুর তালিকা, আমরা একটা তালিকা তৈরি করেছি। দেখো স্থানীয় বায়ু প্রকৃতি অঞ্চল, এখানে কালবৈশাখী উষ্ণ আর্দ্র প্রকৃতিতে হয়, আর এটা হচ্ছে পূর্ব ভারত ও বাংলাদেশে হয় কালবৈশাখী। এখানে বলছে আধি, আধি কোথায় হয়? আধি হয় হচ্ছে উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চলে। লু হয় উত্তর পশ্চিম ভারতে। ফন হয় ইউরোপের রাইন উপত্যকায়। তারপর দেখো চিনুক, এই চিনুক হয় হচ্ছে রকি পার্বত্য অঞ্চলে। খামোসিন, এটা হয় ইজিপ্টে। তারপর দেখো সিরক্ক, সিরক্ক হয় সাহারা থেকে মধ্য ভূমধ্যসাগরের দিকে। তারপরে হারমাট্টন, হারমাট্টন হয় হচ্ছে পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে। আর মিস্ট্রাল, এই ঝড়টা হয় কিন্তু আলপাস পর্বত থেকে ফ্রান্সের দিকে। তারপরে দেখো পম্পেরো, পম্পেরো হয় আন্দিজ পার্বত্য অঞ্চলে। সোলানো, এটা হয় সাহারা থেকে লাইবেরিয়ার দিকে। তারপর দেখো বোড়া, বোড়া হয় হাঙ্গেরির বহির্ভাগ থেকে ইতালির দিকে। পুনাস আন্দিজ পর্বতে। ব্লিজার্ড তুন্দ্রা অঞ্চলে। তারপর দেখো ব্রিকফিল্ডার অস্ট্রেলিয়া। তারপরে পুরগা, এটা হচ্ছে রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে। লেভেন্ডার স্পেনে। তারপরে দেখো, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে নর ওয়েস্টার, নর ওয়েস্টার, যেটা কিন্তু তোমার প্রশ্নে পড়েছে। নর ওয়েস্টার এটা হয় নিউজিল্যান্ডে। তারপর দেখো সান্টা আনা, এটা হয় দক্ষিণ ক্যালিফোর্নিয়া। এখন এখানে সবার স্থানীয় বায়ুপ্রবাহের নাম দেওয়া আছে। নর ওয়েস্টার এটা হচ্ছে উষ্ণ প্রকৃতির, এটা হয় নিউজিল্যান্ডে। এখন প্রশ্নে তোমার কিন্তু কি বলেছে আমরা দেখব। প্রশ্নে কিন্তু আমাদের নিউজিল্যান্ড দেওয়া নেই, তাই কী দেওয়া আছে সেটা আমরা দেখব। প্রশ্নে দেওয়া আছে স্থানীয় ঝড় নর্থ ওয়েস্টার বা নর্থ ওয়েস্টার হয়েছিল কোথায় দেখা যায়? এটা এখানে আছে রাজস্থান। তারপর দেখো রাজস্থানের পরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম। তাহলে এখানে আমাদের কিন্তু নিউজিল্যান্ডের কথা উল্লেখ নেই। তাহলে এটা আমাদের নর্থ ওয়েস্টার। এখানে এছাড়াও কিন্তু স্থানীয় ঝড় আছে, সেটা হচ্ছে নর্থ ওয়েস্টার বা নর্থ ওয়েস্টার। তো নর্থ ওয়েস্টার হচ্ছে পশ্চিমবঙ্গে দেখা যায়, এটা স্থানীয় ঝড় পশ্চিমবঙ্গ। এটা আমরা পশ্চিমবঙ্গ করলাম। যদি কোনো তোমাদের তোমরাও দেখবে যদি এই নর্থ ওয়েস্টার এটা পশ্চিমবঙ্গ হবে কিনা তোমরা কমেন্ট করবে। আমরা 3 দাগের প্রশ্নে চলে যাব। প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন? প্রথম বৌদ্ধ সম্মেলন কে সভাপতিত্ব করেছিলেন? তো তোমাদেরকে কিন্তু আমি প্রথমেই কিন্তু এটা বলে দিয়েছি যে প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন বা কার পৃষ্ঠপোষকতায় হয়েছিল, কার পৃষ্ঠপোষকতার আমলে হয়েছিল, আবার কে সভাপতিত্ব করেছিল আমরা কিন্তু এই এক্ষুনি পিডিএফে আমরা কিন্তু বলে দিলাম। পিডিএফ থেকে তোমাদের কিন্তু বলে দিলাম এটা হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন কে সভাপতিত্ব করেছিলেন। এখানে আছে অশোক, কনিষ্ক, মহাকাশ্যপ আর অজাতশত্রু। তাহলে সভাপতিত্ব করেছিলেন কিন্তু মহাকাশ্যপ। আর এটা কিন্তু হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে।
483 খ্রিস্টপূর্বাব্দে। আর এটা হচ্ছে এর কার আমলে হয়েছিল, অথবা কার পৃষ্ঠপোষকতা হয়েছিল, অথবা সেই সময় রাজা কে ছিলেন, যার রাজত্বকালে হয়েছিল সে হচ্ছে অজাতশত্রুর রাজত্বকালে হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সভাপতি করেছিল মহাকাশ্যপ। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আমরা 4 দাগের প্রশ্নে চলে যাব। 4 দাগের যে প্রশ্নটা আছে দেখো, গণপরিষদের প্রথম সভার কে সভাপতিত্ব করেন? গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন? সচিদানন্দ সিনহা, ভীমারাও রামাজি আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এখানে এর সঠিক উত্তর হবে সচিদানন্দ সিনহা, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা তো ভীমারাও রামজি আম্বেদকরও হতে পারে। এই জন্য তোমাদের কিছু কথা জেনে বুঝে রাখার দরকার। সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনের দাবি প্রথম তোলে স্বরাজ দল 1935 সালে। তারপরে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয় গণপরিষদ, আর গণপরিষদ গঠনে অংশগ্রহণ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত, সেটা ছিল 1946 সাল। প্রথমে মুসলিম লীগ গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেছিল। গণপরিষদের প্রার্থীদের সংখ্যা ছিল কিন্তু 389। পরে মুসলিম লীগের প্রতিনিধিরা গণপরিষদের সদস্যপদ ত্যাগ করার পর গণপরিষদের সদস্য সংখ্যা 299। 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা। ভালো করে মনে রাখবে, 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা। সালটা ছিল 1946 সাল। ওই সভায় গণপরিষদের প্রবীণতম সদস্যরূপে গণপরিষদের কার্যনির্বাহী সভাপতির পদ অলঙ্কিত করেন ডক্টর সচিদানন্দ সিনহা। সেটা ছিল 1946 সাল, আর তারিখটা ছিল 9 ডিসেম্বর। 1946 সাল এবং 9 ডিসেম্বর। 1946 সালে 9 ডিসেম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে সচিদানন্দ সিনহা। এর পরের ঘটনা শোনো, 11 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের দ্বিতীয় সভা। সে সালটাও ছিল কিন্তু 1946, 11 ডিসেম্বর। ওই সভায় গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান রূপে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন কিন্তু। এবারে ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয় মোট 13টি কমিটি। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়। খসড়া কমিটির চেয়ারম্যান সহ মোট সদস্য ছিল 7 জন। গণপরিষদ সংবিধান উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। গণপরিষদ সব সিদ্ধান্ত গৃহীত হতো সর্বসম্মতিক্রমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 22শে জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করে, সেটা ছিল 1947 সাল। 26শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলি কার্যকরী হয় তাদের মধ্যে অন্যতম নাগরিকতা সংক্রান্ত বিষয় নির্বাচন ও কার্যনির্বাহী সংসদ, সেটা ছিল 1949 সালে। 26শে জানুয়ারি কার্যকারী হয় ভারতীয় সংবিধান, সেটা ছিল 1950 সাল। তাহলে আমরা কি পেলাম? এর থেকে পেলাম 26শে নভেম্বর 1949 সালে এটা গৃহীত হয়, আর 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কিন্তু কার্যকারী হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে সচিদানন্দ সিনহা। আমরা 5 দাগের প্রশ্নে চলে যাব। সংবিধান রচনার জন্য কত সালে গণপরিষদ গঠিত হয়? এটা কিন্তু বলছে সংবিধান রচনার জন্য কত সালে গণপরিষদ গঠিত হয়, সেটা হচ্ছে 1946 সাল। 1946 সালে কিন্তু এটা হচ্ছে গণপরিষদ গঠিত হয়। তারপর দেখো 6 দাগের প্রশ্ন আছে, মুসলমান নামক দৈনিক পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয়? এখানে বলছে মুম্বাই, পাটনা, কলকাতা, চেন্নাই। তো দ্য মুসলমান ভারতের চেন্নাই থেকে প্রকাশিত উর্দু ভাষার প্রাচীনতম দৈনিক সংবাদপত্র। এটি 4 পাতা বিশিষ্ট সান্ধ্য পত্রিকা। ছাপাখানায় ছাপানোর পূর্বে যেটির সকল পাতা লিপিকার দ্বারা হাতে লেখা হয়। দ্য টাইমস অফ ইন্ডিয়া ওয়ার্ল্ড ম্যাগাজিন অনুযায়ী দ্য মুসলমান সম্ভবত বিশ্বে টিকে থাকা একমাত্র হস্তলিখিত সংবাদপত্র। এই হস্তলিখিত এই পত্রিকাটির বর্তমান সম্পাদক হচ্ছেন সৈয়দ আরিফুল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা কিন্তু এই যে মুসলমান নামক দৈনিক পত্রিকা, এটার কিন্তু প্রতিষ্ঠাকাল 1927 সাল। ভাষা ছিল উর্দু, আর এটা কিন্তু চেন্নাই থেকে প্রকাশিত হয়। অর্থাৎ 6 থেকে সঠিক উত্তর হচ্ছে ডি দাগ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্ন আছে, নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দূরত্ব কত কিলোমিটার? 10,002, 10,102, 10,305, 10,508। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো উত্তর মেরু অথবা দক্ষিণ মেরু উভয় বিষুবরেখা থেকে প্রায় 10,000 কিমি দূরে। মাইল যদি ধরি 6,215 মাইল, যদি আমরা ধরি তাহলে 6,215 মাইল। আর যদি কিলোমিটারে ধরি তাহলে 10,000 কিলোমিটার। এখানে কিন্তু নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দূরত্ব 10,002 কিলোমিটার হবে। এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 8 দাগের প্রশ্ন আছে, প্রথম কোন মহিলা চিত্রাভিনেত্রী রাজ্যসভায় মনোনীত হন? হেমা মালিনী, জয়া বচ্চন, নার্গিস দত্ত, রেখা গণেশন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? প্রথম কোন মহিলা অভিনেত্রী রাজ্যসভায় মনোনীত হন?
তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, এখানে প্রশ্ন হিসাবে বলেছে যে প্রথম কোন মহিলা চিত্রা অভিনেত্রী রাজ্যসভায় মনোনীত হন। তা রাজ্যসভায় মনোনীত নির্বাচিত প্রথম মহিলা চলচ্চিত্র তারকা ছিলেন নার্গিস দত্ত। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। যদি তোমার প্রশ্ন হয় ভারতের প্রথম মহিলা রাজ্যসভায় কে মনোনীত হন, তাহলে তোমার উত্তর হবে তামিলনাড়ু ধ্রুপদী ভারতনাট্যমের নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরু অরুণডোলে 1952 সালে ভারতের প্রথম মহিলা হিসেবে রাজ্যসভায় সদস্য মনোনীত হন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নার্গিস দত্তের সাথে সাথে কিন্তু রুক্মিণী দেবী অরুণডোলে এর বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আমরা 9 দাগের প্রশ্নে চলে যাব। 9 দাগের প্রশ্ন আছে, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা কিসের জন্য বিখ্যাত? রূপ উৎপাদন, লোহা উৎপাদন, তামা উৎপাদন, সোনা উৎপাদন। তা তোমাদের কি মনে হয়? অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা সোনার ভাণ্ডার বিখ্যাত। অনন্তপুর জেলার রামগিরি গ্রামে কিন্তু সোনার খনি পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিদ্দাক হবে সঠিক উত্তর, রামগিরিতে, অন্ধ্রপ্রদেশের রামগিরিতে। আমরা 10 দাগের প্রশ্নে চলে যাব। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট এখানে আছে টাংস্টেন, তামা, অ্যালুমিনিয়াম, অভ্র। তো এর মধ্যে সঠিক উত্তর হবে এর দাগ, টাংস্টেন ধাতু দিয়ে কিন্তু এই ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এত ধাতু থাকতে টাংস্টেন কেন ব্যবহার করা হয়? এটি একটি সংকর ধাতু, এটি খুব উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এটির খুব উচ্চ রোধ ক্ষমতাযুক্ত রয়েছে, যার জন্য ঘরের তাপমাত্রায় সহজে জ্বলে না। উচ্চ তাপমাত্রায় কিন্তু এই বাল্বটি জ্বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে টাংস্টেন, উচ্চ রোধযুক্ত এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, যার জন্য টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়। টাংস্টেন কিন্তু একটা সংকর ধাতু। 11 দাগের প্রশ্ন আমরা দেখব। 11 দাগের প্রশ্ন আছে, পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? বেরিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, সোডিয়াম। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? এটি মূলত ইউরেনিয়াম 235 সমৃদ্ধ ধাতব পদার্থ। খনির আকরিক থেকে নানা প্রক্রিয়া করে তৈরি করা হয় ইউরেনিয়ামের এই জ্বালানি। পারমাণবিক জ্বালানি শক্তির মূল উপাদান হলো এই ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির ইউরেনিয়াম প্লেট। অর্থাৎ এখানে কিন্তু আমরা উত্তর নিতে পারি ইউরেনিয়াম। ইউরেনিয়াম হবে এর সঠিক উত্তর। পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? ইউরেনিয়াম। 12 দিকের প্রশ্ন আছে, শিখ খালসা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? এখানে আছে গুরু অর্জুন দেব, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ। তো এর সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং হচ্ছে খালসার প্রতিষ্ঠাতা। খালসা প্রথা 1699 সালে শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং দ্বারা কিন্তু শুরু হয়েছিল। খালসার প্রতিষ্ঠা বৈশাখীর উৎসব চলাকালীন সময়ে শিখরা কিন্তু পালন করে। ম্যাকলিডের মতে খালসা আরবি বা ফার্সি শব্দ, খালসা থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে খাঁটি হওয়া, পরিষ্কার হওয়া, মুক্ত হওয়া। এখানে যে সিদ্ধাক আছে তেগ বাহাদুর, এই তেগ বাহাদুর ছিলেন কিন্তু শিখ ধর্মের নবম গুরু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 13 দাগের প্রশ্ন দেখব। জেট বিমানে কোন জ্বালানি ব্যবহার করা হয়? পেট্রোল, ডিজেল, গ্যাস আর কেরোসিন। তো এখানে কিন্তু কেরোসিন হবে এর সঠিক উত্তর। কেরোসিনের সঙ্গে সামান্য পেট্রোলও থাকে। এটা কিন্তু জেট জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দিক দাগ হবে সঠিক উত্তর। চলো 14 দাগের প্রশ্নে চলে যায়। 14 দাগের যে প্রশ্নটা আছে দেখো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, চণ্ডীগড়। তো এখানে এর সঠিক উত্তর হবে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এবার আমরা 15 দাগের এই প্রশ্ন দেখব। কত সালে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করেন? 1965, 1969, 1975, 1979। তো কত সালে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করেন? 1969 সালে 20 জুলাই 10:56 PM, অথবা 1969 সালে 21 জুলাই 2:56 মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন। তাহলে সেটা ছিল 1969 সালে 21 জুলাই। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে বিদ্যাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 16 দাগের প্রশ্ন চলে যাব। 16 দাগের প্রশ্ন আছে, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তো ভিটামিন বি এর অভাবে কিন্তু বেরি রোগ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 17 দাগের প্রশ্ন চলে যায়। 17 দাগের প্রশ্ন আছে, বর্ণালী কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্রতম? নীল, হলুদ, কমলা, বেগুনি। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে বর্ণালী কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্রতম, এর সঠিক উত্তর হবে বেগুনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো 18 দাগের প্রশ্নে। মানচিত্রের সময় গড় উষ্ণতা যুক্ত স্থানগুলিকে কোন রেখা দিয়ে যুক্ত করা হয়? এই যে আইসোহাইট, আইসোবার, আইসোটাইল আর আইসোথার্ম। তো এখানে মানচিত্রের সমগড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে কোন রেখা দ্বারা যুক্ত করা হয়? দিদ্দাগ হবে সঠিক উত্তর, আইসোথার্ম। আইসোথার্ম হলো এর সঠিক উত্তর। চলো আমরা 19 দাগের প্রশ্নে চলে যাই। আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ফুটবল, ক্রিকেট, গল্ফ। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে এর সঠিক উত্তর হবে হকির সাথে যুক্ত আজলান শাহ কাপ। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। তো 20 দাগের প্রশ্ন আছে, ভারতের সব ব্যাংকে আর্থিক বর্ষ বলতে কোন সময়কালকে বোঝায়? জানুয়ারি থেকে ডিসেম্বর, মার্চ থেকে ফেব্রুয়ারি, এপ্রিল থেকে মার্চ, মে থেকে এপ্রিল। তো এখানে হবে এপ্রিল থেকে মার্চ হচ্ছে এর সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভারতের সব ব্যাংকের আর্থিক বর্ষ বলতে কোন সময়কালকে বোঝায়? এপ্রিল থেকে মার্চ মাস, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 21 দাগের প্রশ্নে।
তো এই প্র্যাকটিস সেটের আমরা এত সময় ধরে দেখলাম 20 দাগের প্রশ্ন পর্যন্ত জেনারেল স্টাডিজ। আমরা 21 দাগ থেকে পরের প্রশ্ন দেখব। 21 দাগের প্রশ্ন আছে অঙ্কের প্রশ্ন। তো অঙ্কের প্রশ্ন আমরা এবার সমাধান করব। পিতার বর্তমান বয়স পুত্রের 4 গুণ। 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 2.5 গুণ হবে। আরও 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে? তো এই অঙ্ক আমরা খুব সহজে সমাধান করব। এক সাইডে লিখব পিতা আর এক সাইডে লিখব পুত্র। এখন এখান থেকে দেখো খুব সহজে কিভাবে সমাধান করি। তুমি ধরো পুত্রর বয়স মনে করো 8 বছর, তাহলে পিতার বয়স সেই ক্ষেত্রে কত হবে? কারণ এখানে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের 4 গুণ, তাহলে পুত্র হয়ে যাবে 4 8 32। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 8-এর 4 গুণ মানে কি 32। এখন এখানে বলছে 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 2.5 গুণ হবে, তাহলে 8 বছর পরে দেখব কার বয়স কত হয়। পুত্র হয়ে যাবে 8 বছর পরে 8 8 16, আর পিতা হয়ে যাবে 8 বছর পর 32 8 40। তাহলে 16টা কিন্তু 40-এর 2.5 গুণ। দেখো এখানে তুমি 2.5 গুণ করো, 16-এর সঙ্গে যদি 2.5 গুণ করো, অর্থাৎ 2 2 4 একে 5 আর 2 যদি গুণ করো, তাহলে তুমি সহজে 40 পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমার মিলে গেছে। এবার বলছে আরও 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ হবে? আরও 8 বছর, অর্থাৎ 16-এর সাথে তুমি আবার 8 যোগ করো, তাহলে 16 যোগ 8, তাহলে কত হবে? 24। সেই ক্ষেত্রে 40-এর সঙ্গে তুমি 8 যোগ করো, তাহলে তোমার কত হবে? 40 আর 8 যোগ করলে হয়ে যাবে 48। তাহলে দেখো 48টা 24-এর কত গুণ? 24-এর 2 গুণ, অর্থাৎ 24-এর সঙ্গে যদি তুমি 2 গুণ করো, তাহলে কিন্তু 48 পেয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি 2 হবে এর সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করতে হয়। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। 22 দাগের প্রশ্ন কী আছে দেখব। 22 দাগের প্রশ্ন আছে একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে গড় 32, গড় 3.2। যদি 50 ওভারের ইনিংসে 282 রানের লক্ষ্য থাকে, তবে বাকি 40 ওভারের আনুপাতিক হার কত হবে? তো তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে? 10 ওভারের গড় হচ্ছে 32 হলে মোট রান হয় কিন্তু 10 ওভারে 32, আর 50 ওভারের ইনিংসে 282 রানের লক্ষ্য থাকে, তবে বাকি 40 ওভারে সে কত করতে হবে? তো 282 থেকে তুমি 32 বাদ দাও, তাহলে তোমার কত থাকবে? তাহলে তোমার থাকবে 250। এই 250টাকে তুমি 40 ওভারে এটা তোমার সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে তুমি 40 দিয়ে ভাগ করবে, তাহলে এই শূন্য কাটা যায়, আর এখানে 4 6 24 হয়, আর 1 দাও 25, তাহলে 4 দ্বিগুণে 8 আর 2 দাও 10, 4 5 20, অর্থাৎ 6.25 হবে এর, 6.25 হবে এর সঠিক উত্তর। অর্থাৎ 40 ওভার, বাকি যে 40 ওভার থাকবে সেই 40 ওভারে মানে রান তুলতে হবে 6.25 করে। আশা করি তোমরা বুঝতে পারছো, এর দাগ হবে সঠিক উত্তর। খুব সহজে এসব অঙ্ক সমাধান করা যায়। 23 দাগের প্রশ্ন আছে দেখো, 8 জন সদস্যের একটি দলের গড় ওজন 2.5 কিলোগ্রাম বাড়ে। যদি 65 কিলোগ্রাম ওজনের একজন সদস্য বদলে একজন নতুন সদস্য দলে অন্তর্ভুক্ত হয়, তা নতুন যোগদানকারী সদস্যের ওজন কত কিলোগ্রাম? তো এটা তুমি কীভাবে সহজে সমাধান করবে? 8 জন সদস্যের দলের গড় ওজন হচ্ছে কত? 2.5, তাহলে মোট ওজন কত? তাহলে 8 এখানে তুমি গুণ করে দিলে, তাহলে 5 8 40, 0 হাতে 4, 8 দিন 16 4 20, অর্থাৎ 20। 8 জনের সদস্য দলের গড় ওজন 2.5 কিলোগ্রাম বাড়ে, মানে 20 কেজি বাড়ে। এবার দেখো বলেছে যদি 65 কিলোগ্রাম ওজনের একজন সদস্যের বদলে একজন নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়, তার নতুন যোগদানকারী সদস্যের ওজন কত? তাই এইসব অঙ্ক বার করতে গেলে তোমার খুব সহজে সমাধান করতে হবে এইরকমভাবে। এই যে 65 আছে, এই 65-র সঙ্গে এই 20টা তোমাকে যোগ করতে হবে, তাহলে তুমি এই যে নতুন যোগদানকারী ওজনের মানে কত কিলোগ্রাম ওজন, তার কিন্তু ওজনটা বেরিয়ে যাবে। অর্থাৎ 65-র সঙ্গে 20 যোগ করলে হয় 85, তো এখানে হবে 85 এর সঠিক উত্তর, অর্থাৎ সি দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 24 দাগের প্রশ্ন চলে যাব। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 43, 91, 183কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে? এটা তুমি কিভাবে সহজে সমাধান করবে? দেখো 24 দাগের প্রশ্নটা কিন্তু খুবই সহজ। আমরা একটু প্রশ্নটা উপরের দিকে তুলে নিলাম। এখন এটা সমাধান করব খুব সহজভাবে। এই যে 43 আর 91 এই দুটো বিয়োগ করে দেবো, অর্থাৎ 91 মাইনাস 43, তাহলে এখানে থাকবে কত? 3 আর কত হলে 11, 8 হলে 11, হাতে 1, 4 5, 5 আর কত হলে 9, 4 হলে 48। তারপরে দেখো আমরা কি করব, এই যে 183 আছে, 183 তার থেকে আমরা 91টা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হয়? 1 আর কত হলে 3, 2 হলে 3, 9 আর কত হলে 18, 9 হলে 18, অর্থাৎ 92। এবার আমরা কি করব, এই যে 183 আছে, 43টা আমরা বিয়োগ করে দেবো, তাহলে 183 এর থেকে আমরা 43টা বিয়োগ করে দেবো, দিলে কত হবে? 3 আর 3 3 মানে 0, 4 আর কত হলে 8, 4 হলে 8,
1 করতে 8 অর্থাৎ 140। এই যে 48 পেয়েছি, এই যে 92 পেয়েছি, এই যে 140 পেয়েছি, এই তিনটির আমরা গসাগু করব। গসাগু করলে উত্তর যেটা হবে সেটাই কিন্তু এর সঠিক উত্তর। 48কে 48 92কে 48 দিয়ে এটা ভাগ পদ্ধতিতে গসাগু করব। তাহলে এখানে 48 একে 48। তারপরে দেখো 8 আর কত হলে 12, 4 হলে 12, হাতে 1, 4কে 5, 5 আর কত হলে 9, 4 হলে 9, অর্থাৎ 44 হয়। এবার আমরা 48টা এখানে দিয়ে দেবো, এখানে 44 এককে 44 করব, তাহলে এটা হবে 4। এবার এই 44টা এখানে দেবো, তাহলে 4, 11, 44 পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার কিন্তু এখানে গসাগু হলো 4। এবারে আমরা কি করব, এই 140টাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি হবে, 3 এ 4 12 আর 2 দাও 14। এবারে এখানে এই 16টা বসে গেল, এখন 20 হলো, তাহলে 4 5 20। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই গসাগু হচ্ছে 4, এই 4টা কিন্তু এর সঠিক উত্তর। অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 43, 91, 183কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে, এর সঠিক উত্তর হবে কিন্তু 4। সিদ্ধাক হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু এটা আমরা সমাধান করতে পারি। 25 দাগের প্রশ্ন আমরা কি করব, 6টি ঘন্টা 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড অন্তর বাজে। প্রথম তারা একসঙ্গে বাজলো, 30 মিনিটে তারা মোট কতবার একসঙ্গে বাজবে। তাহলে দেখো এটা তোমরা কিভাবে বার করবে, 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে। এখন এই জায়গায় এই যে 2, 4, 6, 8, 10, 12 এদের তোমরা লসাগু করবে। লসাগু করলে তুমি পাবে 120। 120 অর্থাৎ 120 সেকেন্ড হবে তার উত্তর। এখন 120 যখন লসাগু করে পাচ্ছ, তাহলে 120 সেকেন্ড সমান 120 সেকেন্ড সমান 2 মিনিট হয়ে যায়। এখন তোমার এখানে বলছে 30 মিনিট তারা কতবার বাজবে, তাই 30কে তোমরা 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে পাবে কত, 15। তাহলে এই 15 বার বাজবে। এখন এই 15 বার যদি তুমি উত্তর বার করো, তাহলে তোমার উত্তর ভুল। কেন ভুল, কারণ প্রথমে যে ঘন্টাটা বাজবে সেই ঘন্টাটা তোমাকে কিন্তু ধরতে হবে, সেখান থেকে শুরু হচ্ছে। তাই তোমরা 15-র সাথে একটা যোগ করে দেবে, তাই তোমার উত্তর হয়ে যাবে 16, আর তখন হয়ে যাবে রাইট আনসার। তার ডিদ্দাগ হবে এখানে এর সঠিক উত্তর 16। আশা করি তুমি বুঝতে পারছো। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সহজে সমাধান করা যায় এইভাবেতে। আর এডুকেশন স্কুল তোমাকে কিন্তু পথ দেখায় অঙ্ক কীভাবে সহজে সমাধান করবে। তার জন্য একটা ফোন তোমার করতেই হবে, সেটা হচ্ছে 85 39 82 506, 8599 82506, 8599 82506। এই নাম্বারে তুমি যদি ফোন করো তাহলে খুব সহজে এসব অঙ্ক সমাধান করতে পারবে। আমরা 26 দাগের প্রশ্নে চলে যাব। চলো 26 দাগের প্রশ্নে যাব। 24 দাগের প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন 26 দাগের প্রশ্ন আছে, দেখো প্রতি কিলোগ্রাম 30 টাকা ও 40 টাকা দরে দুরকম ডালকে কী অনুপাতে মেশালে মিশ্রণ দাম প্রতি কিলোগ্রাম 33 টাকা হবে। আর কিছু বলা লাগে না, এটা তোমরা এলিগেশন পদ্ধতি করবে। 30 আর 40, আর এখানে লিখব 33 মিডিল। তাহলে এখানে আমরা পাবো কত, বিয়োগ করলে পাবো 7, আর এটাকে এটার থেকে বিয়োগ করলে কত পাবো, এটাতে বিয়োগ করলে হবে 3। তাহলে 7:3, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এলিগেশন মেথডে এটা সমাধান করা যায়। আমরা 27 দাগের প্রশ্ন চলে যাব। তার জন্য আমরা প্রশ্নটা একটু বাম দিকে সরিয়ে আনবো। তো চলো 27 দাগের প্রশ্ন কী আছে দেখি। তো আমরা এখানে 27 দাগের প্রশ্ন দেখব। 27 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 15, 25, 40 ও 75 দিয়ে বিভাজ্য হবে। তো এই অঙ্কটা 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কিন্তু বলেছে, তাই তোমাকে এটা কি করতে হবে, এটা লসাগু করতে হবে। 15, 25, 40 আর 75 এর লসাগু করলে পাবে তুমি সম্ভবত 600। আমরা লসাগুটা করেই দেখি তাহলে কত হয় দেখি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটাই হচ্ছে লসাগু, 15, 25, 40 আর 75। এখানে আমরা সরাসরি 15 দিয়ে লসাগু করব, সরাসরি আমরা 5 দিয়ে লসাগু করব। তাহলে 3 5 15, 5 5 25, আর 5 8 40, 5 15 75। আমরা এবার এটাকে 3 দিয়ে দেবো, 3 1 3, 5টা বসে গেল, 8টা বসে গেল, 3 5 15। এবার আমরা এটাকে 5 দিয়ে দেবো, 5 1 5, আর এই 8টা বসে গেল, আর 5 1 5। অর্থাৎ কি হলো, এখানে 5 3 5 8 হলো। তাহলে 5 5 25, 3 5 15, আর 5 8 40, 4 15 60, অর্থাৎ 600 হচ্ছে এর লসাগু। তাহলে এখানে আমরা এর লসাগু পাচ্ছি 600। এখন তোমার কাজ হবে কি, এই 600কে তোমার গুণ করতে হবে।
600কে তোমার গুণ করতে হবে, এর যে গুণফলটা হবে সেটা এর মধ্যে দেখতে হবে। যদি আমি 1 2 3 4 5 6 এরম করে গুণ করি, তাহলে এখানে আমার 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমাকে নিয়ে আসতে হবে। যেমন তুমি এটাকে 10 দ্বারা যদি তুমি গুণ করো, 600কে 10 দ্বারা গুণ করলে তুমি পাবে 6000। দেখো 4 অঙ্কের সংখ্যা হচ্ছে, কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে না। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেখো সেক্ষেত্রে তুমি এরকম করবে, আমি যেটা বলছি সেরকম করবে। দেখো তুমি 6000কে গুণ 17 করবে, তাহলে দেখো 17 করলে কত হয়, 6 17 102, তার সঙ্গে এই দুটো শূন্য বসে গেল। তাহলে দেখো এখানে 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, 4 অঙ্কের কিন্তু হচ্ছে না। তাহলে 17-র আগে কত আছে, 16 দেখব। তাহলে 600 গুণ 16, তাহলে 6 16 96, আর এই দুটো শূন্য বসে গেল। দেখো 4 অঙ্কের সংখ্যা হচ্ছে। আবার 17 হলে 5 অঙ্কের হয়ে যাচ্ছে, আর 16 দিয়ে গুণ করলে 16 দিয়ে গুণ করলে 4 অঙ্কের সংখ্যা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 17 দিয়ে যেহেতু 5 অঙ্কের সংখ্যা হচ্ছে, 16 দিয়ে যেহেতু 4 অঙ্কের বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা হচ্ছে, তাই আমরা বলতে পারি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9600, যা 15 25 40 ও 75 দিয়ে বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে সঠিক উত্তর হবে বিদ্যাক। খুব সহজে কিন্তু এসব সমাধান করা যায়। 28 দিকের প্রশ্ন দেখব। 125 মিটার লম্বা একটি চলন্ত ট্রেন সমান্তরাল পথে ট্রেনের গতির অভিমুখে ঘন্টায় 5 কিলোমিটার বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো দেখো এটা তুমি কিভাবে সহজে সমাধান করবে। এখন এই 5 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, 10 সেকেন্ডে সে কতটা যায়, তাই 5 কিলোমিটারটাকে তোমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নেবে। ওই ব্যক্তির 10 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে এখানে দেখো 5 ইন্টু 5/18 ইন্টু 10, তাহলে সে 10 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা আমরা বার করতে পারবো। তার 5 5 25, আর এখানে 9 দ্বিগুণে 18 করবো, 5 দ্বিগুণে 10 করবো, তাহলে 5 5 25, 5 25 125/9, তাহলে এখানে 125/9 মিটার। 125/9 মিটার হচ্ছে মিটার পার সেকেন্ড। 125/9 মিটার। তো এখানে গুণ করলে হয়ে যাচ্ছে 125/9 মিটার। এখন এটা কিন্তু ওই লোকটা 125/9 মিটার যায়। এবার আমরা কি করব, এবার যেহেতু বলেছে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, তাই আমরা ট্রেনের গতিবেগ এস ধরলে এস সমান সমান ডি/টি এই সূত্রতে পাবো। যেহেতু 10 সেকেন্ডে ওই ব্যক্তি অতিক্রম করছে 125/9 মিটার, সেটা কিন্তু ট্রেনে যেতে হবে। তাই ডি এস সমান সমান ডি/টি, ডির মান হয়ে যাবে সেই ক্ষেত্রে 125 এর সঙ্গে যোগ 125/9 বাই 10 সেকেন্ড বাই টি, টির মান কত, টির মান এই 10 সেকেন্ড, এই 10টা বসিয়ে দেবো। এবার এখান থেকে খুব সহজে আমরা এটাকে 1125, আমার এখানে যোগ 125 হয় বাই 9 হয়, আর এটাই 10টা উল্টে 1-এর 10 হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এখান থেকে কি করব, 125 আর 1125 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1250 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 1250/9 ইন্টু 1-এর 10। এখন এর সাথে আমরা কি করব, এটা মিটার পার সেকেন্ড হয়েছে, এটা আমরা ঘন্টায় প্রকাশ করব, কারণ ট্রেনের গতিবেগ ঘন্টায় প্রকাশ করতে বলেছে। তাই আমরা এটাকে 18/5 দ্বারা গুণ করে দেবো। তাহলে এখানে 18/5 দ্বারা গুণ করলে 9 দ্বিগুণে 18 করতে পারি, আর 10-এর একটা শূন্য আর এই একটা শূন্য কাটতে পারি, আর এই 5 আর 125 কাটলে 5 25 125, 5 25 125 করতে পারি। সেই ক্ষেত্রে আমার 25-এর সঙ্গে 2 গুণ করলে হয়ে যাচ্ছে 50। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 50 কিমি পার ঘন্টা, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু এটা সমাধান করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা চলে যাব 29 দাগের প্রশ্নে। 29 দাগের প্রশ্ন কী আছে তাই আমরা দেখব। 29 দাগের প্রশ্ন আছে, দেখো কিছু পরিমাণ টাকা সরল সুদে বিনিয়োগ করলে 3 বছরে 815 টাকা পাওয়া যায়। আবার ওই পরিমাণ টাকা একই হারে সরল সুদে বিনিয়োগ করে 4 বছরে 854 টাকা পাওয়া যায়। টাকার পরিমাণ কত? তো এখানে এই প্রশ্নটার সঠিক উত্তর বার করতে গেলে তোমাকে কি করতে হবে, এই 4-এর থেকে 3টা বিয়োগ করলে থাকবে 1 বছর, আর 815 থেকে 854 থেকে 815 বিয়োগ করলে কত হবে, 5 আর কত হলে 5 আর কত হলে 14, 9 হলে 14, হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 5, 2 আর 3 হলে 5, অর্থাৎ
39 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে এই 39 টাকা। আশা করি বুঝতে পেরেছো। 4 বছর থেকে 3 বছরটা বাদ দিলে 1 বছর হবে, আর 854 থেকে 815 বিয়োগ করলে 39 হয়। তাই এই 39 হয় 1 বছরের সুদ। এখানে এখানে বলেছে টাকার পরিমাণ কত। তাহলে 3 বছরে যদি 39 টাকা সুদ হয়, তাহলে 1 বছরে 1 বছরে যদি 39 টাকা সুদ হয়, তাহলে এই 3 বছরের সুদ কত? তাহলে 3 দিয়ে এটা গুণ করব। তাহলে 3 নং 27 7 হাতে 2, 3 তিরিকে 9 আর 2 11, অর্থাৎ 117 টাকা। যেহেতু 117 টাকা হচ্ছে 3 বছরের সুদ, এখানে বলছে টাকার পরিমাণ কত, আসলের টাকার পরিমাণ কত, তাই এটা হচ্ছে 117, অর্থাৎ 815 থেকে 117 117, এটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 7 আর কত হলে 15, 8 হলে 15, হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হয়ে গেল 11, 9 হলে 11, হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 8, 6 হলে 8। দেখো 698, অর্থাৎ 698 এর সঠিক উত্তর। মোট টাকার পরিমাণ 698 টাকা। টিক হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু এটা সমাধান করতে পারি। 30 দাগের প্রশ্নে চলে যাব। 30 দাগের প্রশ্ন আছে কি, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টায় যায়, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। কিলোমিটার পর ঘন্টা এককে স্রোতের বেগ কত? স্রোতের বেগের সূত্র হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূল কত আছে? 2 ঘন্টায় যায় 16 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 8 কিলোমিটার, 8 কিমি। স্রোতের অনুকূলের গতিবেগ 8 কিমি, 8 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে দূরত্ব 4 ঘন্টায় যায়, ওই একই দূরত্ব অতিক্রমে 4 ঘন্টায়। তাহলে 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 16/4, তাহলে 4 4 16 হয়। তাহলে এখানে হবে 4 কিমি পার ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু প্রতিকূলের গতিবেগ, আর এটা কিন্তু অনুকূলের গতিবেগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো অনুকূলের গতিবেগ। 8 কিমি আর 4 কিমি, তাহলে এখান থেকে 8 বিয়োগ 4/2 করবো। সেই ক্ষেত্রে 8 থেকে 4 বিয়োগ করলে 4 থেকে 2, তাহলে 2 দ্বিগুণে 4 হয়, অর্থাৎ 2 কিমি পার আওয়ার হবে এই স্রোতের গতিবেগ। আশা করি তোমরা বুঝতে পারছো। এর দেখা হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্ক কী আছে সেটা দেখব। তো আমরা এবার 32 দাগের প্রশ্নে চলে যাব। 32 দাগের প্রশ্ন আছে, দেখো একটি যৌথ ব্যবসায় 6 মাসের জন্য এ 6500 টাকা, 5 মাসের জন্য বি 8400 টাকা, 3 মাসের জন্য সি 10,000 টাকা বিনিয়োগ করলে ব্যবসা দেখভালের জন্য এ মোট লাভের 5% পাবে। বছরের শেষে মোট লাভ 7,400 টাকা হলে বি এর লভ্যাংশ কত? যেহেতু মোট লভ্যাংশের 5% পাবে, ব্যবসা দেখভাল করার জন্য এক্সট্রা পেয়ে যাবে, তাহলে 5%, 7,400 5% সমান কত? তা 7,400 গুণ 5/100, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যায়, তাহলে 4 5 20, শূন্য হাতে 2, আর 5 7 35 আর 2 37। তাহলে এই টাকা আমরা বিয়োগ করে দেবো, এই 370 টাকা। শূন্য করতে শূন্য, 7 আর কত হলো 10, 3 9 10 সাথে 1, 3 1 4, 4 4 9 0 আর 7, তাহলে 7,030 টাকা। এই টাকাটা কিন্তু এদের মধ্যে ভাগ হবে। এখন এ খাচ্ছে 6 মাসের জন্য, তাহলে 6 মাসের জন্য হলে তাহলে ওর আনুপাতিক ভাগার কত হয় সেটা আমরা দেখব। মানে এর ক্ষেত্রে এ হবে, এ আছে কত 6 মাসের জন্য খাটায়, তার মানে 5, এই এ এর অনুপাত কত হবে? মূলধনের অনুপাত হবে 6 0 0 6 0 0 5 6 30 0 হাতে 3, 6 6 36 আর 3 39, 3 9 3টি শূন্য। বিটটা কত হবে? বিটটা হবে বি 5 মাসের জন্য খাটাচ্ছে, তাহলে 5 0 0 5 0 0 4 5 20 0 হাতে 2, 5 8 40 আর 2 42। তাহলে সিটটা কত হবে? সিটটা আমরা পাবো, সির অনুপাত হবে, মূলধন হবে 3 মাসের জন্য 10,000 টাকা, তার মানে 3 10কে 30,000 টাকা হয়ে যাবে। এখন দেখো সবার ক্ষেত্রে 3টি শূন্য আছে, সব 3টি শূন্য আমরা কেটে দিলাম, যেহেতু অনুপাত বার করব তাই আমরা কেটে দিলাম। এখন এখানে দেখো সবার ক্ষেত্রে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 13 39, 3 14 42 আর 3 10 30। এখন
এবারে এখানে বলছে বি এর লভ্যাংশ কত, তাই এই টাকার থেকে বির আনুপাতিক ভাগারটা দিয়ে গুণ করে দেবো। 14 উপরে যাবে, আর 13 আর 10 23, 23 আর 14 যোগ করলে কত হবে, 23 আর 10 33, আর 4 37। তো এটা যদি আমরা কাটি তাহলে এটা পেয়ে যাব 190। 70 30কে যদি 37 দিয়ে কাটাকুটি করি তাহলে 190 পাবো। 190কে যদি আমরা 14 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব 2660। তাহলে বিয়ের লভ্যাংশ কত টাকা, 2660 টাকা। বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 33 দাগের কোশ্চেন চলে যাই। এবার আমরা 33 দাগের এই প্রশ্ন করব। রাম রহিমের থেকে 3 গুণ দক্ষ। একটি কাজ শেষ করতে রামের 7 দিন কম সময় লাগে, একসঙ্গে করলে কতদিন কাজটি শেষ হবে? এখানে যেভাবে রাম রহিমের থেকে 3 গুণ দক্ষ হয় এবং রামের 7 দিন কম সময় লাগে, হিসাব মতো তার রাম যদি 30 দিন কাজটি করে তাহলে রহিম করবে 90 দিনে। তাহলে দেখো রহিমের থেকে রামের কিন্তু 7 দিন কম সময় লাগছে, 90 থেকে 30 বাদ দিলে হয় 60। এবার আমরা সরাসরি এখান থেকে এ 30 ধরবো এ, আর বি ধরবো 90। তাহলে আমরা সূত্র পাবো কি, সূত্র পাবো কিন্তু এ বি বাই এ প্লাস বি, এ বি বাই এ প্লাস বি। এখন সেখানে এ কত, এ হচ্ছে 30 ইন্টু বি কত, বি হচ্ছে 90, আর 30 আর 90 অর্থাৎ এ প্লাস বি 30 প্লাস 90 যদি যোগ করতে হয়ে যাবে 120। এখান থেকে আমরা কিন্তু খুব সহজে এই শূন্য আর এই শূন্য কাটতে পারবো, আর 3 আর 12 কাটলে হয়ে যাবে 4। 4কে যদি আমরা কাটি তা 2 দিন 4, আর এটা 45 দ্বিগুণে 90 অর্থাৎ 45/2। 45/2 এই কথাটার অর্থ কি, 45/2 সমান সমান 22/1/2। তাহলে এর দাগ হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু আমরা সমাধান করতে পারি। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। তো এবার আমরা চৌত্রিশ দাগের এই অঙ্কটা দেখব। একজন ছাত্র বাড়ি থেকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেলে গেলে বিদ্যালয় শুরুর 15 মিনিট পরে বিদ্যালয়ে পৌঁছায়। বেগ ঘন্টায় 2 কিলোমিটার বাড়ালে 5 মিনিট দেরি হয়। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত কিলোমিটার? এই অঙ্কগুলো তোমরা কীভাবে সমাধান করবে? তোমাদের সমাধানের সূত্র হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। এবারে তোমাকে দেখতে হবে এই যে আবার ফিরেছে কিনা। যদি যে ফেরে তাহলে তোমার প্লাস হবে, আর যদি একই দিকে যায় তাহলে সেটা বিয়োগ হবে। যেমন এখানে বলছে 10 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে গেল, আবার পরের দিন বা সেই একই এতে 2 কিলোমিটার বেগ বাড়িয়ে একই দিকে যাচ্ছে, তাহলে কিন্তু এটা বিয়োগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বড়টাকে এক্স ধরবো এবং ছোটোটাকে ওয়াই ধরবো। এখানে ছোট 10 কিলোমিটারটা ছোট হয়ে যাবে, কারণ এখানে ওয়াই হবে 10 কিলোমিটার। আর কেন ওয়াই 10 ছোটো হবে সেটা এখানে বোঝাচ্ছে। বেগ ঘন্টায় 2 কিলোমিটার বাড়ালো, আগে ছিল 10 কিলোমিটার, এখন 10-এর সঙ্গে 2 কিলোমিটার বাড়িয়েছে, তাহলে এখন বেগ হয়ে যাবে 10 যোগ 2 সমান 12 কিলোমিটার। এটার মান কিন্তু এক্স হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করতে পারি, এই এক্সের মান 12 আছে তা আমরা 12 দেবো, ইন্টু ওয়াইয়ের মান 10 তাহলে 10 দেবো, বাই এখানে কী হবে এক্স মাইনাস ওয়াই হবে। কেন, কারণ একই দিকে যাচ্ছে তাই এটা এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, একই দিকে যাচ্ছে তাই। সেই ক্ষেত্রে আমরা 12 বিয়োগ 10 করবো, এক্স মাইনাস ওয়াই। এবার ইন্টু টি, টির মান কত, টির মান এখানে বলেছে যে 15 মিনিট পরে পৌঁছায় আর 5 মিনিট দেরি হয়, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই কিন্তু দেরি হচ্ছে। তো দুটো যদি একই জিনিস থাকে তাহলে আমরা কি করব, বিয়োগ করে দেবো, সময় কিন্তু বিয়োগ হয়ে যাবে একই জিনিস থাকলে। আর আগে পরে হলে সেই ক্ষেত্রে আমরা যোগ করব, যেহেতু এটা একই আছে তাই 15 আর 5 বিয়োগ করে দেবো। সেই ক্ষেত্রে 15 থেকে 5 বিয়োগ করে 10 হয়, 10 মিনিট। এখন এখানে কিন্তু তোমার বলেছে ঘন্টা, দেখো 2 কিলোমিটার ঘন্টায় 2 কিলোমিটার বেগ বাড়াচ্ছে, এখানে দেখো ঘন্টায় 10 কিলোমিটার বেগে যাচ্ছে, তাই তোমার এই মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে, তাই 60 দিয়ে ভাগ করে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমাদের অনলাইনের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করতে পারে, এবং এগুলো কিন্তু সূত্রের সাহায্যে সমাধান হয় খুব সহজে। আমরা এখান থেকে কাটাকুটি করে এই অঙ্ক সমাধান করব। এখন এখান থেকে 12 থেকে 10 বিয়োগ করলে হয়ে যায় 2, তাই আমরা এই জায়গাটায় এটা চেঞ্জ করে 2 দেব। এবারে আমরা এই শূন্যটা আর এই শূন্যটা কাটবো, এই 6-এর সাথে এই 12 কাটলে হয়ে যাবে 2, আর এই 2 কাটলে থেকে যাবে এই 10টা, তাহলে 10 হবে সঠিক উত্তর, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 34 দাগের অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা 35 দাগের প্রশ্নে চলে যাব। এখন 35 দাগের যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখব। আমরা এই প্র্যাকটিস সেটে 34 দাগ পর্যন্ত অঙ্ক দেখেছিলাম। এবার আমরা 34 দাগের পরে 35 দাগ থেকে অঙ্ক প্রশ্ন দেখব এবং তার পরবর্তী প্রশ্নগুলো দেখব। তো চলুন আমরা 35 দাগের প্রশ্ন কী আছে দেখি। তার জন্য আমরা একটু জুম করে নিই সেটটি। তো আমরা 35 দাগের এই প্রশ্নটি দেখব। দুটি সংখ্যার অন্তর সমষ্টি ও গুণফলের অনুপাত বলেছে 1:7:36। সংখ্যা দুটি কী কী? তো সংখ্যা দুটি কী কী এই অপশানগুলোর মধ্যে আছে। তো তোমাকে প্রথমে দেখতে হবে যে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোন অপশানের
সমষ্টির অন্তর হচ্ছে 1, তাহলে তুমি কিন্তু এখান থেকে খুব সহজে সমাধান করতে পারবে। তো তুমি এখানে সাধারণভাবে দুটি সংখ্যা অন্তর 1, অর্থাৎ একটা সংখ্যা যদি 10 ধরো, একটা সংখ্যা 11 ধরো, তাহলে অন্তর কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু মোটেও এই ভুলটা তুমি করবে না, কারণ এই দুটো সংখ্যার সমষ্টি কিন্তু আবার 7 হচ্ছে না। দেখো, এই দুটো সংখ্যার সমষ্টি 7 হচ্ছে না কিন্তু, আবার এই দুটো সংখ্যার গুণফল 36 হচ্ছে না কিন্তু। তাই তোমার কিন্তু এই প্রশ্নের উত্তরটা এটা হবে না। এই যে এর দাগ এবং সির দাগের মধ্যে যে কোনো একটা হবে। এখন তোমাকে এই 12 আর 13 এই দুটোর যদি বিয়োগফলও দেখো 1 হতে পারে, মানে এই সংখ্যা দুটির অন্তর 1, তাই এই দুটো সংখ্যা যদি একটা 13 ধরো, একটা 12 ধরো, তার অন্তর 1 হতে পারে, কিন্তু সংখ্যা দুটির সমষ্টি কিন্তু কোনো মতে 7 হবে না। তা তোমাকে কিভাবে এটাকে সমাধান করতে হবে, দেখো এখানে আমরা দেখেই উত্তর বলতে পারবো যে এই অঙ্কের সঠিক উত্তর হচ্ছে এটি। দেখো এখানে সির দাগও যেমন হবে না, বিদ্যাগও তেমন হবে না। কেন হবে না বলে দিলাম, এর দাগ হবে এর সঠিক উত্তর। তুমি দেখে কিভাবে অনুমান করবে যে এর দাগ হবে সঠিক উত্তর? দেখো, এটা যদি আমরা, এই যেহেতু অনুপাত বলেছে 1:7:36, তাহলে এটাকে আমরা অনুপাতে প্রকাশ করলে আমরা কি পেতে পারি? 3 3 9 পেতে পারি, 3 4 12 পেতে পারি, অর্থাৎ 3:4 করতে পারি। তাহলে দেখো, এই দুটোর সংখ্যা যদি একটা সংখ্যা 4 হয়, একটা সংখ্যা 3 হয়, তাহলে তাদের অন্তর হচ্ছে 1। আবার এই দুটো যদি তুমি কি করো, এই দুটো যদি তুমি যোগ করো, তাহলে হয়ে যাচ্ছে 7। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে তোমার এখানে এর দাগ হবে সঠিক উত্তর। আর যদি তুমি বলো যে 36 তো আসছে না দুটো সংখ্যার গুণফল, তো অবশ্যই দুটো সংখ্যার গুণফল 36। কেন 36? একে দেখো, এটাকে তুমি 3 3 9 করেছো, 3 4 12 করেছো, তো 3 4 12 আর ওই 3টা যদি তুমি গুণ করো, তাহলে এখানে কিন্তু 36 এসে যাবে এই দুটি সংখ্যার গুণফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। তো আমরা 36-এর এই প্রশ্ন দেখব, যদি বেগুনিকে সবুজ, নীলকে হলুদ, আকাশিকে নীল, সবুজকে আকাশি, হলুদকে বেগুনি, কালোকে লাল ও লালকে কালো বলা হয়, সেক্ষেত্রে বেনিয়ে আসো কলাকে কি বলবো? তো বেনিয়ে আসো কলাকে তুমি কি বলবে? তা দেখো, এখানে তোমার বে ফর বেগুনি, বেগুনিকে তুমি কি বলছো? বেগুনিকে তুমি বলছো সবুজ। তারপরে নীলকে তুমি কি বলছো? নীলকে তুমি বলছো হলুদ, হলুদ। তারপর তুমি আকাশিকে কি বলছো? আকাশিকে তুমি বলছো, এখানে দেখো, আকাশিকে তুমি বলছো নীল, তো এটা হচ্ছে নীল। তারপরে এই সবুজকে তুমি কি বলছো? সবুজকে তুমি বলছো আকাশি। তারপর হলুদকে তুমি কি বলছো? হলুদকে তুমি বলছো বেগুনি। কালোকে তুমি বলছো লাল, কালোকে তুমি বলছো লাল। আর লালকে তুমি বলছো কালো। তাহলে এবারে বেনিয়ে আসো কলাকে কীভাবে লেখা যাবে? তা প্রথমে হবে সবুজ, অর্থাৎ স, তারপরে হ, তারপরে নি, তা স হ নি, স হ নি, তারপরে দেখো আ, তারপরে দেখো বে, তারপর লা, তারপর কা, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর সহনি আবেলেকা, আবেলাকা। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 37 দাগের প্রশ্নে চলে যাব। 37 দাগের যে প্রশ্নটা আছে, দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি বেমানান? 13, 17, 27, 37, 47, 77, এর মধ্যে বেমানান সংখ্যাটি কত? তো দেখো, এই জায়গাটায় দেখো 27 আর 77 এটাই শুধু ভাঙানো যায়, কিন্তু এই 13, 17, 37, 47 এগুলো সব মৌলিক সংখ্যা। এটা হচ্ছে এটা শুধু 27 এবং 77 হচ্ছে, এগুলোকে ভাঙানো যায়। তাহলে 13, এখানে 27 আর 77 হবে সঠিক উত্তর। তো 27 আর 77 আছে সির দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 38 দাগের প্রশ্ন, যদি এই শব্দটি কোড করে লেখা হয় এটা, তবে সেই কোড অনুসারে এটার শব্দটির কোড কী হবে? এখানে জি মানে 7, এখানে জি মানে 7, তারপরে আর মানে 6, আই মানে 5, তারপরে এটা এন মানে 4, তারপরে এটা হবে 3, তারপরে এটা 2, তারপরে এটা 6। তেমনভাবে এখানে আমরা জির মানটা লিখবো, জির মান এখানে নেই। এখানে আর কত আছে? আর 6, তারপরে ইর মানও আছে 2, তারপরে এন এর মান কত? এন এর মান এখানে 4, এই 4টা বসাতে হবে। ডির মান কী আছে? 3 বসাবো। ইর মান কী আছে? ইর মান 2 আছে। আর এর মান কত আছে? আর এর মান 6 আছে, তাই 6 দেবো। তাই 62, 43, 26। তো দেখো, 62, 43, 26 এর দাগ হবে সঠিক উত্তর। 39 দাগের প্রশ্ন আমরা দেখব। 39 দাগের প্রশ্ন আছে, দেখো, রবীন্দ্রনাথ, সঞ্চয়িতা, কাজী নজরুল ইসলাম, জিজ্ঞাসা চিহ্ন। এখানে রবীন্দ্রনাথের কবিতা সংকলনের নাম হচ্ছে সঞ্চয়িতা, আর কাজী নজরুল ইসলামের কবিতা সংকলনের নাম হচ্ছে সঞ্চিতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর দাগ হবে সঠিক উত্তর। 40 দাগের প্রশ্ন আছে, ব্যাংক, মানি, ট্রান্সপোর্ট, এখানে হবে জার্নি, গুডস, রোডস, ট্রাফিক। তাই এটার হচ্ছে সঠিক উত্তর হবে বিদ্যা, গুডস। চলে যাবো আমরা 41 দাগের প্রশ্নে।
41 দাগের প্রশ্ন আছে, নিচের ছবিতে কটি ত্রিভুজ আছে? 9, 11, 13, 17। তো এখানে নিচের ছবিতে 13টি ত্রিভুজ আছে। চলো আমরা 42 দাগের প্রশ্নে চলে যাই। 42 দাগের প্রশ্ন আছে, কোনটি বিষদৃশ্য? তো এখানে এর মধ্যে যেটা হবে সেটা, এর মধ্যে কোনটি বিষদৃশ্য হবে? তো দেখো, প্রথমটা আছে ত্রিভুজ, তারপরটা আছে চতুর্ভুজ, তারপরটা আছে তোমার পঞ্চভুজ, তারপরটা ষষ্ঠভুজ। তো এখানে এ বিষম দৃশ্য, বিষম মানে বিষদৃশ্য আছে, কিন্তু এই যে এটা ষষ্ঠভুজটা, আর এটা সব করা যায়, এটা পঞ্চভুজটা হচ্ছে বিষদৃশ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 43 দাগের প্রশ্ন আছে, কোন নামটি বিজাতীয়? বাড়ি বদলে যায়, খারিজ, উত্তরাধিকার, বনপলাশির পদাবলী, মানব জমিন। তো এর সঠিক উত্তর হবে কোনটি বিজাতীয়, সেটা হচ্ছে উত্তরাধিকার, মানব জমিন। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 44 দাগের প্রশ্ন, MNOPQR। এবার এটা তোমাকে নির্ণয় করতে হবে যে এটা কী বসবে। তাই এরপরে বি বসবে, তারপরে সিডি ছোটো হাতের হবে, তারপরে ইটা বড় হাতের হবে, এফটা বড় হাতের হবে। অর্থাৎ ABCDEF, ABCD, এটা না, এটা হবে না, কারণ ইটা বড় হাতের নেই। এইটা হবে এর সঠিক উত্তর, ABCD ছোট হাতের, EF বড় হাতের। এবার আমরা 45 দাগের প্রশ্নে চলে যাব। 45 দাগের প্রশ্ন আছে, নোবেলিস্ট এসে, তাহলে এর সঠিক উত্তর হবে এসিস্ট, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 46 দাগের প্রশ্নে চলে যাব। আছে ফেমাস, জয়, তাহলে এর হবে, এটা সম্ভবত এর উত্তরটা হবে, সম্ভবত এর সঠিক উত্তর হবে হচ্ছে সরো, সম্ভবত এটা বিপরীত শব্দ। 47 দাগের প্রশ্ন, 10, 95, 8, 60, 9 জিজ্ঞাসা চিহ্ন, মানে এই বক্সে কি বসবে? তা 10, 95, এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা যদি 10-এর স্কোয়ার করি তাহলে পাবো 100, 100 থেকে আমরা 5 বাদ দেবো, দিলে পেয়ে যাবো 95। 8-এর স্কোয়ারে যদি আমরা করি তাহলে 64 পাবো, 64তে 4 বাদ দেবো, তাহলে হয়ে যাবে 60। 9-এর স্কোয়ার, তাহলে কত হবে? 9 81। 81 থেকে আমরা কি বাদ দেব? কিন্তু তার আগে আমাকে ভাবতে হবে, আমি যখন এখানে 10-এর স্কোয়ারে 100 করলাম, 100 থেকে 5 কেন বাদ দিলাম? কারণ এই 10 প্রথম ডিজিট আছে 10, এই 10-এর হাফ করে নিয়েছি, সেই 5 হয়, সেই 5টা বাদ দিলাম। ঠিক 8 64, 8-এর স্কোয়ার করলে 64 হয়, এই 64-র সঙ্গে 4 বাদ দিলাম কেন? 8-এর হাফ করে নিলাম 4, তাই কিন্তু আমরা এটা বাদ দিলাম 4টা। ঠিক সেমভাবে 9 81, 81-র সাথে বিয়োগ করবো কত? 9-এর হাফ কত হবে? 4.5, তার 4.5টা আমরা বিয়োগ করব। তাহলে তোমার উত্তর কী হবে সেই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু এই যে 76.5 আছে, 76.5 হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাবো। 48 দাগের প্রশ্ন, ডগ, রেফিস, মস্কিওটো, ম্যালেরিয়া। চলো আমরা 49 দাগ প্রশ্ন দেখি। 49 দাগের প্রশ্ন আছে, একজন লোককে দেখিয়ে এক ভদ্রমহিলা বললেন যে সে তার মার একমাত্র পুত্র, লোকটির সঙ্গে ভদ্রমহিলার সম্পর্ক কী হবে? তো এটা কিন্তু খুবই সহজ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, মামা। 50 দাগের প্রশ্ন আছে, দেখো চলো 50 দাগের প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 50 দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তি একটি কেন্দ্র থেকে 3 কিলোমিটার পূর্বে গিয়ে ডান দিকে 4 কিলোমিটার গেল, আবার বাঁদিক ঘুরে 2 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে 1 কিলোমিটার গেল, বাঁদিকে ঘুরে 2 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে 1 কিলোমিটার গেল, আবার ডান দিকে 2 কিলোমিটার যাওয়ার পর 1 কিলোমিটার ডান দিকে গেল। ব্যক্তিটি তার কেন্দ্র থেকে কত দূরে আছে? এটা তোমাকে নির্ণয় করতে হবে। খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমাদের কাছে এই প্রশ্ন উত্তরটা থাকলো। ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।